পিছনে মুরব্বীরা পিছনে হুজুর একটু দাঁড়ান। সরকারের মুরব্বীর কাছে আমার দুইটা কথা আছে। শুধু অবগত হয়নি, এই যানজটে আমি পড়েছি, প্রতিদিনই আমাকেও পড়তে হয়। এও জেনেছি এখানে নতুন কিছু হাব হয়েছে, সেই হাবগুলি রিপ্লেস করা যায় কিনা সেটাও একটা চেষ্টা হতে পারে, অথবা তাদেরকে গাড়িগুলি রাত 1টা থেকে ভোর 5টা বা 4টার মধ্যে ইন আউট করানো যায় কিনা সেটাও একটা চেষ্টা হতে পারে। আর সবচেয়ে ভালো চেষ্টা হতে পারে ওয়ান ওয়ে করে দিয়ে এটাকে যদি হাজারীবাগ দিয়ে বের করা যায়। আমি ঠিক জানি না হাজারীবাগ থেকে নির্বাধায় বেরিয়ে যাওয়ার সুযোগ আছে কিনা, যদি থাকে সেটাই সবচেয়ে ভালো সমাধান। আমরা 3টি প্রক্রিয়ার চেষ্টা করব। সত্যিকার অর্থে এটা জনদুর্ভোগ তৈরি করেছে এবং এই এলাকাটা বসবাসের অযোগ্য তৈরি করে ফেলেছে। নিশ্চয়ই এটা সমাধান আমরা করার চেষ্টা করব। 2টি প্রক্রিয়া আমরা এখনই দেখার চেষ্টা করব যে তাদেরকে অন্তত নির্বাচনের আগে একটা নির্দিষ্ট টাইমে পার করানো যায় কিনা গাড়িটা, যেমন ধরেন 8টা, 9টা, 10টা, এই টাইমে না, তারা হয়তো 12টার পরে ইন করলো, তখন হয়তো অধিকাংশ মানুষ এই এলাকার মধ্যে ইন হয়ে যায়, সাধারণ মানুষ যারা আছে, সেভাবে তাদেরকে উৎসাহিত করা যায় কিনা। যে হাবগুলি এখানে টেম্পোরারি না, ধরেন স্থায়ী প্রয়োজন নেই, কেউ ট্যানারি থাকে তো তাকে না করা যাচ্ছে না। আমি শুনেছি কোথাও ভাড়াটিয়া এসেছে এরকম, তারা হ্যাবও করেছে, সঠিক কিনা আমি জানি না। তাদেরকে এই এলাকার ভাড়া থেকে চেঞ্জ করা যায় কিনা, যে এখানে এই সুবিধাটা দেওয়া যাবে না বিশেষ করে, সে ব্যাপারে উৎসাহিত করা যায় কিনা আমরা দেখব। অর্থাৎ আমার চেষ্টা থাকবে। দ্বিতীয় একটা কথা বলেছেন, একই লোক কাছাকাছি দেখা যায়। আমার ধারণা হচ্ছে জুয়েল খুব ইনোসেন্টলি বলেছেন, রাজনীতিতে একটা প্রক্রিয়া আছে, একটা কমিটি 5 বছর থাকেন, 3 বছর থাকেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি। আমার 2 পাশে বসে আছেন, ডান পাশে প্রেসিডেন্ট, আপনাদেরই নেতা, আপনাদেরই ভাই। বাম পাশে বসে আছেন এই ওয়ার্ডের সেক্রেটারি, আপনাদেরই নেতা, আপনাদেরই ভাই। যত সময় পর্যন্ত কমিটি পুনর্গঠন দল করছে না, তত সময় পর্যন্ত তারা বসে থাকবে পাশে, এটাই ন্যায্য যদি রাজনৈতিক অনুষ্ঠান হয়। এটা যেহেতু রাজনৈতিক অনুষ্ঠান না, অতএব আপনারা অনেকেই এসেছেন, তারা নতুন। এরকম প্রতিদিনই আমি নতুন নতুন লোকের কাছে যাচ্ছি, তাদেরও দেখতে পাচ্ছেন। কিন্তু রাজনৈতিক সহচর, যোদ্ধা, নেতৃত্ব একদিনে হয় না। তো যেমন একদিনে হয় না, তেমনি একদিনে চেঞ্জ করা যায় না। এটা হয় ধীরে ধীরে, আবার এটা ধরেন পরিবর্তন হয় ধীরে ধীরে, এর একটা মেয়াদ থাকে, যার ফলে আপনি হয়তো কিছু মানুষকে দেখতে পান, এটা তারা ডিজার্ভও করে, আবার দল অনুমোদনও করে। নতুন লোকের কথা বলছেন, আনতে পারলে ভালো, কিন্তু আপনারা যারা এখানে প্রতিষ্ঠিত আছেন, সমাজের সম্মানিত নাগরিক, ঝুঁকি তো নিতে চান না, মিছিল তো করতে চান না, মামলায় গ্রেপ্তার হতে চান না, ব্যবসাটা ভালো চান, পল্টনে মিছিল করে যাওয়ার কথা বললেই অনীহা। নতুন লোক পাবো কোথায় ভাই? আসেন না তো, না আসারও কারণ আছে। বাংলাদেশের রাজনীতি মানে তো ঝামেলা, রাজনীতি মানে মিথ্যা মামলা, রাজনীতি মানে রাত্রে গ্রেপ্তার, সকালে জেলে। এই ঝুঁকি অনেকে নিতে চান না, বিদায় যারা নেন, নিয়েছেন, আগামীতে নেবেন, তারা আমার অনেক সময় সহচর হয়ে গিয়েছে। তবে রাজনীতিতে গুণগত পরিবর্তন জুয়েল হোক, আমি এটা চাই, নেতৃত্ব পরিবর্তন হোক, আমি এটা চাই। কিন্তু যে কথা মনে রাখবেন, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন মানুষ অথবা ঝুঁকি নিতে চায় বা পারে এরকম মানুষের সংখ্যা কম আমাদের সমাজে। এটা রাষ্ট্রে, কারণ রাষ্ট্রেরও দায়িত্ব আছে রাজনীতিবিদদের গ্রুমিং করানো। কিন্তু রাষ্ট্র কি করেছে? নিধন করেছে, দমন করেছে, পীড়ন করেছে, গুম করেছে। সেখানে এরাই প্রতিবাদ, প্রতিরোধ করে আপনাদের অধিকারের জন্য বুক ফুলিয়ে দাঁড়িয়েছে। আমি নতুন নেতৃত্ব চাই, এবং সত্যি করে বলছি, আমিও এই কোয়ালিটিতে স্যাটিসফাইড না। যারা সবসময় আমার পাশে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তাদের যোগ্যতায় আমি স্যাটিসফাইড না, তাদের ম্যানারে স্যাটিসফাইড না, তাদের অ্যাকসেপ্টেন্সে স্যাটিসফাইড না। কিন্তু করবেন তাকে দুঃসময়, তারা ইচ্ছা করলেই আপনি চেঞ্জ করতে পারছেন না। আবার আপনি চেঞ্জ করতে চাইলেন, উপযুক্ত একটা মানুষ পাচ্ছেন না।
আজকে একটু স্বস্তি আছে, 6 মাস পর একটা আন্দোলন হলো, মনে করেন যারা এখন আসতে চাচ্ছেন সুদিন দেখে, ওই 6 মাস পর একজন আমি খুঁজে পাবো না। এভাবে দলকে ভাবতে হচ্ছে বিধায় আপনাদের প্রত্যাশা যেগুলি আছে সেটার উপরে রেসপেক্ট আছে আমার, কিন্তু রিপ্লেসমেন্টটা আমার জন্য একটু কঠিন হচ্ছে। চাইবেন বলেন, আসুন কম। আমি এখানে অনেককে পছন্দ করছি, আসুন দায়িত্ব দেন, আমি সিলেক্ট করি যে আসেন ভাই আপনাকে ওয়ার্ডের প্রেসিডেন্ট করবো, থানার প্রেসিডেন্ট করবো, কিছু দেখা রাখবেন। আমি চেহারা থেকে বলতে পারি কে এই যোগ্যতা রাখেন। তিনি বলবেন ভাই এই ঝামেলার মধ্যে আমার নিয়েন না তো ভাই, নিয়েন না এর মধ্যে প্লিজ। আমি সমর্থন করি, জিয়া রহমানকে ভালোবাসি, আপনারও ভালো লাগে, এই পর্যন্তই যথেষ্ট। এরকম একটা জায়গায় আমাদের রাষ্ট্র আমাদেরকে ধ্বংস করেছে, আমাদের রাষ্ট্র আমাদের রাজনীতিকে ঝুঁকিযুক্ত করেছে, যার ফলে ভালো মানুষ আসতে চান না। আমরা কিছু অবাধা আছি, চেষ্টা করি আপনাদের জন্য কিছু করার, আপনাদের সমস্যাগুলি জানি, বুঝি, চিহ্নিত করি, সমাধানের জন্য চেষ্টা করি। দল আপনাদের প্রতিনিধিত্ব করবার জন্য ধানের শেষ প্রতীক দিয়ে এর আগেও আমাকে পাঠিয়েছেন, আপনাদের ভোট দেওয়ার সুযোগ হয়নি, আমারও প্রতিনিধিত্ব করার সুযোগ হয়নি। এবার আবার দল ধানের শেষ প্রতীক দিয়ে আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন। আপনারা যদি আমাকে পাশে রাখেন, প্রতিনিধিত্ব করার সুযোগ দেন, ডেফিনেটলি রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন পাবেন, রাষ্ট্র ব্যবস্থাপনায় একটা গুণগত পরিবর্তন পাবেন। এই অঙ্গীকার করছি, অমর্যাদা করব না। আপনাদের সমস্যা নিয়ে আমি জ্ঞাত, আপনাদের যন্ত্রণা আমার যন্ত্রণা, আপনাদের সীমাবদ্ধতা সমাজের সীমাবদ্ধতা, আমি এই সমাজেরই একজন। যার ফলে আগামীতে যদি আমাদের দলের ওই সুযোগ হয়, আমারও যদি আপনাদের রায়ের ভিত্তিতে প্রতিনিধিত্ব করার সুযোগ আল্লাহ দেন, নিশ্চয়ই তার মর্যাদা রেখে আপনাদের এই ডিজায়ারগুলি ফুলফিল করার চেষ্টা করব। আমরা আর কিছু না চাইলেও একটা সম্প্রীতির সমাজ চাই, একটা ন্যায্য সমাজ চাই, পরস্পর পরস্পরের প্রতি দায়িত্বশীল থাকতে চাই, জবাবদিহি থাকতে চাই। সম্প্রীতিটা এই সমাজে খুব জরুরি, স্বস্তিটা জরুরি, রাজনৈতিক চাপ মুক্ত, প্রভাব মুক্ত জনগণকে রাখা খুবই জরুরি। আমি একটা জায়গায় সফল অনেকটা হয়েছি, শতভাগ হয়েছি বলবো না। দল করে আপনাদের উপর চাপ, দল করে আপনাদের অধিকার হরণ, দল করে আপনার ন্যায্য জিনিস ছিনিয়ে নেওয়া, এটা বন্ধ করতে অনেকটা সফল হয়েছে। আমার এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, এই দল করে তাদের কোনো সুযোগ নেই। যদি এরকম কিছু করে যেটা আপনাদের অধিকার হরণ হচ্ছে, যেটা আপনাদের যাপিত জীবনের উপর বাধা সৃষ্টি করছে, আপনার ন্যায্য উপার্জন আরেকজন জোর করে নিয়ে যাচ্ছে, আপনার ন্যায্য অধিকার তিনি ভোগ করতে চাইছেন রাজনীতির নামে, কঠোর হস্তে দমন করতে আমি অঙ্গীকারাবদ্ধ। আশা করি অনেক কমেছে, কিছু যদি থেকে থাকে আমাকে অবগত করবেন, আমি দায়িত্ব নিচ্ছি, সেটা নিবৃত্ত করার দায়িত্ব আমার। সে যত বড় নেতা হোক, যত বড় অদৃশ্য শক্তি বা সন্ত্রাসী শক্তি হোক, আপনাদের অধিকার হরণ কেউ করতে পারবে না যদি আমি জ্ঞাত হই। দমন আমি করব, কিন্তু আপনারা আবার আড়ালে আবডালে অগোচরে আঘাত করেন না। যদি মনে করেন ব্যবসা আমার অনেক বড়, ইনকাম করি মাসে কোটি টাকা, অমুক একজন আছে ক্যাডার বাহিনী, ওরে যদি 50,000 দিও আমার হাতে থাকলে আমার সুবিধা, তাহলে আমি আর দমন করতে পারি না। উৎসাহ দিবেন না। যেখানে আপনাদের সমস্যা হয় আমাকে জ্ঞাত করবেন, আপনারাই প্রতিরোধ করবেন, আপনারা রাষ্ট্রের মালিক। আমি আবারও বলছি, আপনারা সার্বভৌম, এ রাষ্ট্র আপনাদের, কোন অপশক্তি নাই যারা আপনাদের উপর চাপ প্রয়োগ করতে পারে। বিএনপি যদি ক্ষমতা যায় এবং আমি শেখ রবুল আলম যদি আপনাদের প্রতিনিধি হই, হবে না স্যার। এবং এ কথা আমি গোপনে বলছি না, নেতাদের সামনে বলছি, সামনে সামনে বলছি, কারো এই দৃষ্টতা নাই। আমি আবার বলি, এটা সম্প্রীতি এবং স্বস্তির সমাজ আমরা চাই। আমাদের রাষ্ট্রের অনেক জুয়েল, অনেক সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, আমরা রাতারাতি সব সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু আমি চাই মিথস্ক্রিয়ার মাধ্যমে, এই যে আপনারা যারা জনগণ, সম্মানিত মানুষ, আপনাদের সমস্যা জানলাম, অনুধাবন করলাম, চিহ্নিত করলাম, সমাধানের উপায় বের করলাম, আপনাদের প্রতিনিধি হয়ে সংসদে বার্গেনিং করলাম, সরকারকে চাপ প্রয়োগ করলাম। সরকারের কিছু সীমাবদ্ধতা আছে, তারপর সর্বোচ্চটা আদায় করে এনে আমাদের সমস্যাগুলি পর্যায়ক্রমে সমাধান করব। এটাই হবে আমাদের রাজনীতি।
আমি বলতে চাচ্ছি মিথস্ক্রিয়া, মানে জনগণ রাষ্ট্রের মালিক, রাজনীতিবিদ জনগণের সেবক। জনগণ, রাজনীতিবিদ, সরকার, রাষ্ট্রের মধ্যে একটা সেতু বন্ধন হবে। আমরা বিচ্ছিন্ন হব না, আমরা টাচে থাকবো, টাচে। আপনার আমার মধ্যে ভাবনার আদান প্রদান হবে, আপনার আমার মধ্যে মিথস্ক্রিয়ার মাধ্যমে সমস্যা চিহ্নিত হবে, সে ব্যাপারে সজাগ হব, সক্রিয় থাকব, সমাধান করব। জবাবটি আপনার কাছে আমার, আপনার প্রত্যাশা আমার কাছে। এইরকমের একটা সম্প্রীতির সমাজ গড়তে চাই, ট্রান্সপারেন্ট সমাজ। আমি আশা করি আপনারা যদি পাশে থাকেন, আমার দলের পাশে থাকেন, আমাকে নির্বাচিত করার সুযোগ দেন, আপনাদের সেবা করার অথবা প্রতিনিধিত্ব করবার, আমি সফল হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সমস্যা আরো আছে, আমি জ্ঞাত আছি। যেহেতু আমি এই এলাকার সন্তান, এই এলাকায় আমার বসবাস, ঢাকা 10 আসনের সমস্যাগুলি কাছাকাছি। কারণ এই এলাকার অবকাঠামো, এই এলাকার নাগরিক সুবিধা, এই এলাকার রাস্তাঘাটের মান, এই এলাকার গ্যাস, পানি অথবা ধরেন ক্লিনিং যেগুলি আছে, পরিচ্ছন্নতা, স্ট্রিট লাইট কাছাকাছি। অর্থাৎ আমিও এই এলাকায় যেহেতু বাস করি, আমি জানি। এখন কার্যত সরকার নাই, সিটি কর্পোরেশনের প্রতিনিধি নাই, যার ফলে জনজীবন বিধ্বস্ত হচ্ছে। আশা করি 1 মাস পর নির্বাচিত সরকার আসলে আমরা এগুলি পর্যায়ক্রমে সমাধান করতে জানবো। আপনারা আবারও বলছি, আপনারা আমাদের শক্তি, আমাদের দল আপনাদের সমর্থনের উপর ভিত্তি করে জনপ্রিয়। আমিও আপনাদের সমর্থনে শক্তিশালী হব অথবা কিছু করার সক্ষমতা অর্জন করব, সেটা কিন্তু আপনাদের রায়ের উপর ভিত্তি করে, আপনাদের সমর্থনের উপর ভিত্তি করে, আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়। তো আপনারা ছাড়া আমরা অচল। শুধু রাজনীতিবিদদের সব হবে না, জনগণ এবং রাজনীতিবিদকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে নির্মোহভাবে। তখনই এই সমাজের পরিবর্তন হবে, এটা আমার উপলব্ধি। যার ফলে আসুন আগামী দিনে নির্বাচন, আপনারা আমাকে পাশে রাখুন, দোয়া করুন। সকালে সকালে গিয়ে শুধু আপনারা ভোট দিলে হবে না, আপনারা কয়জন ভোট দিলে হবে? 7:30 থেকে ভোট হবে। পরিবার, পরিজন, আত্মীয়, নিকট আত্মীয়, প্রতিবেশী, কর্মচারী, বন্ধু, শুভানুধ্যায়ী সবাইকে উৎসাহিত করতে হবে এবারের জন্য ধানের শীষে ভোট দেওয়ার জন্য। সেটি যদি হয়, ডেফিনেটলি আমরা একটা জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থাপনা এবং কার্যকর সংসদ প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দলকে আপনাদের পাশে রাখুন, আমাকেও আপনাদের মাঝে রাখুন। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. أي رب العالمين আমরা আমাদের মাটি ও মানুষের আল্লাহ নেতা জনাব শেখ রবিউল আলম সাহেবের আহ্বানে এখানে সমবেত হয়েছি। ইয়া আল্লাহ, এই এলাকার বিভিন্ন সমস্যার কথা তিনি শুনেছেন এবং বিভিন্ন ইয়া আল্লাহ সমাধান তিনি দিয়েছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে ওনাকে নেক হায়াত দান করে দেন। আয় আল্লাহ, উনি যেভাবে চেয়েছেন আল্লাহ সেইভাবে কাজগুলো করার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, ওনাকে জাতির ভবিষ্যৎ মঙ্গলের জন্য আল্লাহ আপনি কবুল মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ, রবি সাহেবকে আপনি নেক হায়াত দান করে দেন। ইয়া আল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, ওনার কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দেন। জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ, খাস করে আমার মুহাব্বত ইয়া আল্লাহ পারভেজের আম্মার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ, তার মাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, এখানে এই এলাকার সমস্ত গণ্যমান্য নেতৃস্থানীয় ইয়া আল্লাহ সমস্ত লিডাররা সকলে একসাথে হয়েছেন।
ইয়া আল্লাহ আমার ডানে বামে হাজারিবাগের অনেক মুরব্বীরা এখানে আছেন ইয়া আল্লাহ মেহেরবানি করে জাহাঙ্গীর সাহেব সহ সবাইকে আপনি কবুল মঞ্জুর ফরমান ইয়া আল্লাহ সবাইকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ সঠিক নেতৃত্বে আল্লাহ যোগ্যতা ওনাদের সবাইকে আপনি দান করে দেন আজকের এই মাহফিলকে আপনি কবুল মঞ্জুর ফরমান এই দোয়ার অনুষ্ঠানকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর ফরমান শেখ রবিউল আলম সাহেবের দিলের সমস্ত নেক আশাগুলো পুরা করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওটা হুমায়ুন এটা নুসলামের কমলা